আচ্ছা দেখো, আমাদের টার্গেট হচ্ছে ন্যারেশনটা আজকে শিখে ফেলা। হ্যাঁ, তো ন্যারেশন শেখার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে প্রথমত, সেটা হচ্ছে আমরা টেন্সের যে ক্লাসগুলো করাইছি ওই টেন্সের আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো। টেন্স জানতে হবে, ঠিক আছে? সাধারণ ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, ঠিক আছে? উক্তি, যেটাকে আমরা বাক্য বলি। আমরা অন্য কালার দিয়ে লিখি তাহলে একটু ভালো লাগবে। ন্যারেশন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, আই অ্যারাইভড হিয়ার ইয়েস্টারডে। আবার এর প্রেক্ষিতে মানে ইনডাইরেক্ট ন্যারেশন কি হবে, হি সেড দ্যাট হি হ্যাড অ্যারাইভড দেয়ার দ্য প্রিভিয়াস ডে। এই কথাটাকে এভাবে বলাটাকে বলা হয় ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন। এটা হচ্ছে ন্যারেশন দু প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে প্রত্যক্ষ উক্তি, যেটাকে আমরা এভাবে লিখবো, প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি, ঠিক আছে? যেটা এখন কথা হচ্ছে ন্যারেশনের সবচেয়ে বড় যে বিপদটা, মানে আমাদের স্টুডেন্টরা যে সমস্যাটাতে পড়ে, সেটা হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে সবচেয়ে সাবজেক্টটা বুঝতে অসুবিধা হয়। ভার্বটা কোন ভার্ব হবে সেটা, প্লাস অবজেক্ট যদি থাকে সেই অবজেক্টের পরিবর্তনটা কিভাবে হয় সেই জিনিসগুলো নিয়ে সমস্যা হয়। আমরা এগুলো একে একে সবগুলো বিষয় আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই এখানে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে এই যে একটা ডাইরেক্ট স্পিচ বা ন্যারেশনকে আবার স্পিচও বলা হয়। এই যে হি সেড টু মি আই অ্যারাইভড হিয়ার ইয়েস্টারডে, এই যে এই পুরা অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই পুরো অংশটাকে বলা হয় কি, এখানে লেখা আছে রিপোর্টিং ভার্ব। এবং আই অ্যারাইভড হিয়ার ইয়েস্টারডে, এই পুরো অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকে এবং রিপোর্টিং ভার্বটা কমার বাইরে থাকে। তবে ইনভার্টেড কমা যদি না থাকে ন্যারেশনের ক্ষেত্রে, আমরা ন্যারেশন পরিবর্তন করব না। ন্যারেশন পরিবর্তন করতে হলে অবশ্যই সেটা ইনভার্টেড কমার ভিতরে থাকতে হবে। এই হচ্ছে আমাদের মেইন কথা। আরেকটা কথা হচ্ছে এটা, আমরা দেখছি যে হি সেইড এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। যদি এটা হি সেইজ হতো, এর ইনভার্টেড কমার টেন্সের কোনো পরিবর্তন হতো না। মানে টেন্সের পরিবর্তন হতে হলে অবশ্যই এটা ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকতে হবে, সোজা কথা ফার্স্ট টেন্সে থাকতে হবে। আর প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে ন্যারেশনের ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচটা থাকবে সেই রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না। এই জিনিসগুলো আমাদেরকে বেসিক জিনিস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আসো, যে এই যে রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমা যেটা এর ভিতর অংশ, এই আমি এতক্ষণ যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে। ন্যারেশনের ক্ষেত্রে আমরা যে পরিবর্তনগুলো করব, একদম মোস্ট ইম্পর্টেন্ট পরিবর্তন এবং কমন পরিবর্তনগুলা, বাবার বইটা নিয়ে আসো, নিউ নিউ। এখানে দেখো যে হাউ টু চেঞ্জ ভার্বস। যে ভার্বগুলো পরিবর্তন হয় সেই ভার্বগুলো কিভাবে পরিবর্তন হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্ট নারেশনে যদি এম ইজ আর থাকে, ইনডাইরেক্ট নারেশনে ওয়াজ ওয়ার হবে। ডাইরেক্ট নারেশনে যদি কি থাকে, এম ইজ আর হবে, তাহলে ইনডাইরেক্ট নারেশনে হবে ওয়াজ ওয়ার। ডাইরেক্ট নারেশনে যদি ওয়াজ ওয়ার থাকে, ইনডাইরেক্ট নারেশনে হবে হ্যাড বিন। ডু ডাজ থাকলে ডিড হবে, ডু ডাজ থাকলে হবে ডিড। হ্যাভ হ্যাজ অথবা ডিড থাকলে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, অট টু, এগুলো যদি থাকে তাহলে আমরা সরাসরি হ্যাড টু লিখবো। মাথায় রাখতে হবে হ্যাভ টু হ্যাজ টু এর ফার্স্ট ফর্ম হ্যাড টু, ঠিক আছে? এবং মাস্টের ফার্স্ট ফর্ম হ্যাড টু। শ্যালের ফার্স্ট ফর্ম কিন্তু শুড না। শুড মানে হচ্ছে উচিত। শ্যাল উইল এর জন্য আমরা লিখবো হচ্ছে উড। ক্যান মে এর জন্য লিখবো হচ্ছে কুড অথবা মাইট। ক্যান মে এর জন্য লিখবো হচ্ছে কুড অথবা মাইট। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এই যে চার্টটা দেখছো, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার ন্যারেশন পরিবর্তন করার জন্য।
এই জিনিসটা ছাড়া তোমার ন্যারেশন পরিবর্তন করা পসিবল না এবং কখনোই পারবে না। সুতরাং এটা খুব ভালো করে তোমাকে মুখস্থ করে নিতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা আবার একটু আলোচনা করে নিচ্ছি, সেটা হচ্ছে এম ইজ আর যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে হবে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার যদি থাকে হ্যাড বিন হবে। ডু ডাজ থাকলে হবে ডিড। আর হ্যাভ হ্যাজ ডিড থাকলে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ টু হ্যাজ টু মাস্ট বা অট টু থাকলে হ্যাড টু। এবং শেষে যদি শ্যাল বা উইল থাকে সেক্ষেত্রে উড হবে। ক্যান অথবা ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, প্রেজেন্ট ডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট। কেমন? এটা হচ্ছে তোমার ভার্বের পরিবর্তন, মানে কিভাবে ভার্ব গুলা পরিবর্তন হয় সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এবার আসো কিভাবে অ্যাডভার্বের পরিবর্তন হয়। অ্যাডভার্বের পরিবর্তন হচ্ছে এই যে টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ, লাস্ট নাইট বা লাস্ট ইয়ার যাই থাকুক না কেন দ্য প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস ইয়ার হবে। আর হচ্ছে নাও থাকলে দেন বসে, দিস থাকলে দ্যাট বসে, দিস থাকলে দোজ হয়। কেমন কেমন? এই এগুলো এখানে পরিবর্তন যেভাবে হচ্ছে সেই পরিবর্তনগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে। এবং আরো কিছু পরিবর্তন আমরা আমাদের ইদানিং চোখে পড়ছে, সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করে থাকতে পারো। সেটা কি, আমি একটু নিচে এই জিনিসগুলা লিখে দিচ্ছি, সেটা একটু আহ, যেমন আচ্ছা এখানে মানে এই ইয়েতে কে আঁকছে, স্ক্রিনে কে আঁকছে, আদ্রিতা মনে হয়, তো স্ক্রিনের আগগুলা সরা মুছে ফেলো। আমাদের আরো যে পরিবর্তনগুলো হবে সেটা হচ্ছে কি, ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে আমরা যদি হেয়ার দেখি কোথাও, হেয়ার যদি থাকে আমরা হেয়ারের পরিবর্তে লিখবো হচ্ছে কি, বলো। হেয়ার অলরেডি পারার কথা, হেয়ার থাকলে আমরা লিখবো হচ্ছে দেয়ার। যদি হেয়ার থাকে লিখবো হচ্ছে দেয়ার। যদি অ্যাগো থাকে, অ্যাগো থাকে আমরা লিখবো হচ্ছে বিফোর। অ্যাগো থাকলে লিখবো হচ্ছে কি বিফোর। আর ভার্বের ক্ষেত্রে কাম থাকলে গো হয় মাঝে মাঝে। কাম থাকলে গো হয় কেন? যদি কোনো একজন ব্যক্তি তোমাকে বললো, আমরা নারেশনের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো, যে দুইজন ব্যক্তি কথোপকথন হচ্ছে, তুমি থার্ড পার্সন মানে অন্য একজন, যদি সেকেন্ড পার্সনের উল্লেখ না থাকে, সরাসরি তোমাকে কথাটা যদি না বলে, আবার তুমি যদি বর্ণনা না করো, সেক্ষেত্রে থার্ড পার্সন একজন ব্যক্তি, তুমি তুমি পুরো বিষয়টা আরেকজনের কাছে বর্ণনা করবে। এটা হচ্ছে মেন বিষয়। তো যদি তোমার থেকে দূরে সরে যায়, কামের ক্ষেত্রে গো হবে। ধরো একটা তুমি বাইরে দাঁড়ায় আছো, একটা স্টুডেন্ট দরজার সামনে দাঁড়াই, টিচারকে বললো মে আই কাম ইন স্যার। তোমার থেকে ওই যে মে আই কাম ইন স্যার বললো সে দূরে সরে যাচ্ছে, তো দূরে সরে গেলে এটা গো হবে। ঠিক আছে? আর যদি তোমার কি থাকে, হ্যান্ডস থাকে, তাহলে হবে দেন্স। কেমন? হ্যান্ডস থাকলে দেন্স, এগুলা খুব রেয়ার ইউজ হয়, তারপরেও আমাদের মনে রাখা উচিত। যদি দাস ইউজ ব্যবহার করা হয়, ডাইরেক্ট নারেশন দাস থাকে, তাহলে ইনডাইরেক্ট নারেশন আমরা সো ব্যবহার করতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের আহ কি বলে এটাকে, অ্যাডভার্বের ব্যবহার। আমরা এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেব। বিষয়টা হচ্ছে এটা যদি যতক্ষণ পর্যন্ত তুমি ভালোভাবে না পারবা, বানান সহ, তোমার বারবার ভুল হবে। এবং এগুলোর জন্যই সবচেয়ে বেশি মার্কস কাটা যায়। আমরা ন্যারেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, একটা সেন্টেন্সে কিন্তু একটা মার্কস, তাহলে পাঁচটা সেন্টেন্স থাকবে, পাঁচটা মার্কস থাকবে। আচ্ছা, ন্যারেশন করার জন্য আমাদেরকে আরো যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট ভাবে জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স, সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? এখন এই সেন্টেন্স গুলার ক্ষেত্রে আমরা একটা একটা এক্সাম্পল, আমার এখানে যারা স্টুডেন্ট আছে মোটামুটি ন্যারেশনে তোমরা কিছু প্র্যাকটিস আছে, তারপরেও আমরা একটা সেন্টেন্স লিখি, দেখি এই সেন্টেন্সটা কিভাবে হবে সেই জিনিসটা আমরা একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, আমরা তাহলে ডাইরেক্ট নারেশনে ধরো একটা সেন্টেন্স আছে এরকম, হি সেইড, সে বলল, কি বলল, আই উড গো টু স্কুল, আই উড গো টু স্কুল। এই যে ইনভার্টেড কমার ভেতরে ডাইরেক্ট নারেশনে আছে, আহ, এই সেন্টেন্সের এই
ফার্স্ট পার্সন, এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সবসময় ডাইরেক্ট ন্যারেশনের যে রিপোর্টিং ভার্ব থাকবে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। মাথায় রাখতে হবে কি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তাহলে আমাদের প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, প্রথম একদম সর্বপ্রথম কাজটা হচ্ছে এই রিপোর্টিং স্পিচ যেটা, মানে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেই জিনিসটা জানা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উড এর ব্যবহার হয়েছে, ঠিক আছে। তাহলে যেহেতু উড একটি মডেল অক্সিলারি ভার্ব এবং উড যদি তোমার ডাইরেক্ট নারেশনে থাকে, ইনডাইরেক্ট নারেশনেও সেই উডই থাকবে, উডের পরিবর্তনটা হবে না, উডটা উডই থাকবে, ঠিক আছে। এবং এই দ্বিতীয় কাজটা হচ্ছে এটা কোন সেন্টেন্সে আছে। আমরা দেখতে পাচ্ছি এটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে ইনভার্টেড কমা উঠে গিয়ে সেক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হবে। ইনডাইরেক্ট নারেশন কি হবে? ইনডাইরেক্ট নারেশনটা হবে হি সেইড সেইড দ্যাট। তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি ব্যবহৃত হলো? দ্যাট ব্যবহৃত হচ্ছে। হি সেইড দ্যাট, যেহেতু আমি বললাম যে ফার্স্ট পার্সন, আইটা ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি সি দে যাই আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে এই যে আইটা সবসময় ডাইরেক্ট নারেশনের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তাহলে এখানে সাবজেক্টে আমি দেখছি হি আছে, তাহলে আমাদের জন্য হচ্ছে হি। হি সেড দ্যাট, হি যেভাবে আছে এভাবে থেকে যাবে, যেহেতু উডের কোনো পরিবর্তন হবে না। উডের পরিবর্তন না হলে, উড যেহেতু মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পরে ভার্বেরও পরিবর্তন হবে না, উড গো টু স্কুল। ঘটনা ভিডিও করেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে কি এই যে উডের পরিবর্তন হবে না, এক নাম্বার ওয়ান কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট হয়েছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনে প্রত্যেকটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আবার বলছি, ইনডাইরেক্ট ন্যারেশনে প্রত্যেকটা সেন্টেন্স, মানে তুমি রিপোর্টেড স্পিচ যেটা পরিবর্তন করছো সেটা সব সময় কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাও অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে তাও অ্যাসার্টিভ হবে, অবজেক্টিভ সেন্টেন্স থাকলে তাও অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ ব্যতীত অন্য কিছু হবে না। সোজা কথা হচ্ছে একটু এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, এখন আসো, যদি আমি সেন্টেন্স বললাম যে সেন্টেন্স আমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি কি লিখবো? সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি এই যে রিপোর্টিং যে ভার্বটা সে ভার্বটা সেড লিখলাম। সেড না লিখে টোল্ড লিখতে পারি, টোল্ডও লিখতে পারি, কোনো সমস্যা নাই, টোল্ডও লিখতে পারবো। আচ্ছা, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি লিখবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে ইনভার্টেড কমা উঠে গিয়ে সেক্ষেত্রে দুটো জিনিস ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার, WHETHER, ওয়েদার, ঠিক আছে। তাহলে এই ইফ বা ওয়েদার হচ্ছে ইয়েস নো কোশ্চেনে। ইফ বা ওয়েদার হচ্ছে কোথায়? ইয়েস নো কোশ্চেনে। অথবা WH কোশ্চেন যখন থাকবে তখন WH কোশ্চেনের ক্ষেত্রে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন অথবা WH কোশ্চেন। এখন ইয়েস নো কোশ্চেন কোনগুলা, WH কোশ্চেন কোনগুলা, এই জিনিসটা অনেকে আবার জানতে চায়। ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন সোজা কথা মনে রাখবা, WH কোশ্চেন হচ্ছে হু, হোয়াট, হুম, হোয়ার, হাউ, এগুলা দ্বারা যে প্রশ্নটা শুরু হয় সেটা হচ্ছে WH কোশ্চেন। আর বাকি যেগুলা যেমন মডেল অক্সিলারি অথবা অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলা শুরু হয় সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেমন আমরা যে ডু ডাজ ব্যবহার করি, হ্যাভ হ্যাজ ব্যবহার করি প্রশ্ন করার জন্য, ইজ এম আর এগুলা ব্যবহার করি, এগুলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে। মানে মোডাল অক্সিলারি ভার্ব দ্বারা যে কোশ্চেনটা শুরু হবে সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, এবং সেই কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব রিলেটিভ প্রোনাউন হিসাবে আর বা কনজাংশন হিসাবে। আচ্ছা, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউনের ভিতরে আবার একটি পার্থক্য আছে। আমরা যদি রিলেটিভ প্রোনাউন দ্যাট কে রিলেটিভ প্রোনাউন বলি,
সেক্ষেত্রে দ্যাট এর পরে সরাসরি ভার্ব থাকতে হবে। আর যদি দ্যাট এর পরে সাবজেক্ট থাকে সেটা আবার কনজাংশন হয়ে যায়, ঠিক আছে? মানে যেটা আমরা কি বলে এটাকে, 9-10-এ গেলে আমরা পড়বো কানেক্টর হিসাবে। আচ্ছা, এবার আসো, আমি এখানে ইফ বা ওয়েদার অথবা ডাব্লিউএইচ কোশ্চেন বসবে কোথায়? ডাব্লিউএইচ কোশ্চেন সরাসরি বসে যাবে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ছাড়া আরেকটা প্রকারের সেন্টেন্স হচ্ছে কি, ইম্পারেটিভ। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা? নিশ্চয়ই তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানো। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় আর যেটাকে আমরা আদেশ উপদেশ অনুরোধ বলছি। এখানে কি এক্সাম্পল দিলে একটু ভালো হতো মনে হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ট্রান্সক্রিপ্ট করতে পারো। আচ্ছা, আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই, তাহলে এক্সাম্পল দিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তোমরা। যেমন হি, ডাইরেক্ট নারেশনে যদি হয় এরকম, হি সেইড টু মি, আমাকে বললো, কি বললো, উইল ইউ গো টু স্কুল, গো টু স্কুল, উইল ইউ গো টু স্কুল। এই যে আমি উইল ইউ গো টু স্কুল, হি সেড টু মি, সে আমাকে বললো উইল ইউ গো টু স্কুল, উইলটা দ্বারা প্রশ্ন করছি, তার মানে এটা ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেনে ইনডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে আমি কিভাবে লিখবো? লিখবো হচ্ছে এরকম, হি, সরি, হি সেড এর জায়গায় কি হয়ে যাবে তখন? রিপোর্টিং বার আস্কড হয়ে যাবে। কি হয়ে যাবে? আস্কড। ঠিক আছে, এই যে রিপোর্টিং ভার্বটা হয়ে গেছে আস্কড, তখন আর টু হবে না। এই যে টুটা, এটা ডাইরেক্ট নারেশনে হয়, ইনডাইরেক্ট নারেশনে আর এই টুটা হবে না। ক্লিয়ার? তাহলে হি আস্কড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে, ইনভার্টেড কমা এই এখানে ইয়ে দিছো কেন? ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ বসবে। ইফ অথবা ওয়েদার। ইফ যেহেতু সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে কে, এখানে অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। সেকেন্ড পার্সনটা অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তো সেকেন্ড পার্সন যদি অবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়, আমি লিখবো হচ্ছে, এটা কি কাকে বলছে? আমাকে বলছে। ও কাকে বলছে? আমাকে বল। ইফ আই, উইল হয়ে যাবে, আমরা জানি উইল থাকলে হবে উড। উইল থাকলে কি হবে? উড। আই উড, এই যে গো আছে এখানে, আই উড গো টু স্কুল, আই উড গো টু স্কুল। তাহলে এই যে হি আস্কড মি ইফ আই উড গো টু স্কুল, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? এই ইফটা হয়েছে ইনভার্টেড কমা উঠে গিয়ে, ইফটা হয়েছে কি, ইনভার্টেড কমা উঠে গিয়ে বা এখানে রিলেটিভ প্রোনাউন, সরি কানেক্টর হিসাবে ব্যবহৃত হয়েছে। এই তোমরা যারা একটু বোর্ডে আঁকাকি করছো প্লিজ মুছে দাও। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা। ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেনটাই ব্যবহার করব। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডাব্লিউএইচ কোশ্চেন পরিবর্তন কিন্তু অন্য ইফ বা ওয়েদার দিয়ে হবে না। যেমন হি সেইড, ডাইরেক্ট নারেশন যদি আমি এভাবে লিখি, হি সেইড টু হিজ ফাদার, তার বাবাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ঠিক আছে, তাহলে এই যে বলাটা, এই বলাটা আমরা কিভাবে করব? দেখো, আমরা এই যে হোয়াট আর ইউ ডুইং, এক্ষেত্রে আমরা কিভাবে করবো? অনেকে জয়েন হতে পারছে না, আমি বুঝলাম না যে এখানে জয়েনে অসুবিধা হচ্ছে কেন। লিঙ্কে কি কাজ করছে না? তোমাদের কোনো সমস্যা হচ্ছে? হ্যালো? স্যার অনেকের মনে হয় জুম অ্যাপটা ডাউনলোড করা নাই। ও
জুম অ্যাপটা ডাউনলোড তো করার কথা বলছিলাম। No problem, sir. ইনডাইরেক্ট নারেশনটা কি হবে দেখো। ইনডাইরেক্ট নারেশন, হি আস্কড হিজ ফাদার হোয়াট, এই যে আবার ইউ আছে, ইউটাকে, তাহলে হিজ ফাদার আমাদের জন্য, তাহলে হোয়াট, হোয়াট কি লিখবো আমরা বলো তো একটু। আমাদের জন্য হি না, হোয়াট হি, অ্যামিজার থাকলে আমরা জানি যে ওয়াজ ওয়ার বসে, তাহলে অ্যামিজার ওয়াজ ওয়ার, হি হোয়াট, সরি আমি ওয়াজ ওয়ার দুটাই লিখে দিয়ে ফেলছি। হি, আরে মেসেজ দিচ্ছে একটার পর একটা, হোয়াট হি ওয়াজ ডুইং, কেমন, হোয়াট হি ওয়াজ ডুইং, তাহলে হি আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। এটা আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য কি হোয়াটটাই ব্যবহার করলাম। এখন আসো, যদি এখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো আমরা জানি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত যদি রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড এগুলাই তো ব্যবহৃত হয়, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যখন আমরা ইনভার্টেড কমা উঠাই দিব সেক্ষেত্রে টু বসবে। ইনভার্টেড কমা উঠে দিলে সেক্ষেত্রে কি বসবে, টু বসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি সেড টু মি, আমি যদি লিখি হি, ডাইরেক্ট নারেশনে যদি আমি এভাবে লিখি হি সেড টু মি, সে আমাকে বলল, আমাকে কি বলল, ধরো প্লিজ হেল্প মি, হেল্প মি, ঠিক আছে? তাহলে প্লিজ হেল্প মি, এই এই কথাটা প্লিজ আছে, আমরা যখন ইনডাইরেক্ট নারেশন করব এই রিপোর্টিং ভার্বটা সেইড এর জায়গায় যেটা হবে সেটা হচ্ছে হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে বসবে হচ্ছে টু। এক্ষেত্রে মাথায় রাখতে হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে বসবে হচ্ছে কি, টু, টু। আর এই প্লিজ এর জন্য আমরা রিকোয়েস্ট এখানে লিখছি, এখানে হেল্প মি লিখতে পারে, হেল্প। আচ্ছা, যেহেতু আমার কথা বলা হচ্ছে আমি বলছি হি, সরি, আমাকে বলা হয়েছে এবং আমি কথাটা আবার বলছি, এই মিটা কিন্তু ফার্স্ট পার্সন অবজেক্টিভ কেস, সাবজেক্টের অবজেক্টিভ কেস মি, ঠিক আছে না? তাহলে যদি আমরা জানি ফার্স্ট পার্সন হয় সব সময় পরিবর্তন হয় কি অনুসারে, সাবজেক্ট অনুসারে। তো সাবজেক্ট অনুসারে যদি পরিবর্তন হয় হি এরও অবজেক্টিভ কেস বসবে, হি এর অবজেক্টিভ কেস কি, হিম। তোমরা এই সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস গুলা জেনে নিতে হবে, ঠিক আছে? মানে আই এর অবজেক্টিভ কেস মি, হি এর অবজেক্টিভ কেস হিম, শি এর অবজেক্টিভ কেস হার, দে এর অবজেক্টিভ কেস দেম, এগুলা আহ, আহ, আমার মনে হয় তোমরা জানো। আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যদি নট থাকে, এই এক্ষেত্রে একটা ভুল আমাদের স্টুডেন্টরা করে থাকে, সেটা হচ্ছে যদি নট থাকে। যেমন যদি আমি এরকম সেন্টেন্স একটা লিখি, ডাইরেক্ট কানেকশনের দ্বারা লিখলাম হি সেইড টু মি ডোন্ট টেল আ লাই, দেখো মিথ্যে কথা বললো না, বলো না, সে আমাকে বললো। তাহলে এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, সে আমাকে অ্যাডভাইস দিতে পারে অথবা অর্ডার দিতে পারে যদি টিচার হয়, হ্যাঁ। যদি বন্ধু বান্ধব হয় তাহলে অ্যাডভাইসও আমি ধরে নিতে পারি। তাহলে আমি এটাকে লিখলাম হি অ্যাডভাইসড, অ্যাডভাইসড, হ্যাঁ, অ্যাডভাইস ফার্স্ট ফর্ম হবে সব সময়, অ্যাডভাইসড মি। দেখো এখানে ডোন্ট হবে, কিন্তু ডোন্ট আছে যেহেতু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, ইন ইনডাইরেক্ট নারেশনে নট টু লিখতে হবে, নট টু, যেহেতু এটা কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স, টেন্সের টু এর পরে ভার্বের পরিবর্তন আমরা হয় না জানি, কি হবে, তাহলে নট টু টেল আ লাই, নট টু টেল আ লাই।
ঠিক আছে, মানে এই একটু আগে সেন্টেন্সে যে টুটা ভার্বের আগে বসছে, এখন তার আগে একটা নট চলে আসছে। যদি নেগেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে নটটা সামনে চলে আসবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, নটটা কি সামনে চলে আসবে। এটাই, আর তেমন কিছু না। ঠিক আছে, আর বাকি জিনিসগুলা আগের মতোই। তবে যদি নেভার থাকে, নেভার টু হবে, মানে নেভারটা সামনে চলে আসবে। নেভার যদি থাকে, নেভারটা সামনে চলে আসবে। ঠিক আছে, নট থাকলে নট যেরকম সামনে আসে, নেভারটাও সামনে চলে আসবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স গেল। ইম্পারেটিভ সেন্টেন্সের পরে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স তোমাদের ক্ষেত্রে অবজেক্টিভ সেন্টেন্সে দুটো জিনিস আছে, একটা মানে রিপোর্টিং ভার্বে, একটা হচ্ছে প্রেইড, আর একটা হচ্ছে উইশড। প্রেইড অথবা উইশড। এখন আমরা জানি প্রে হচ্ছে কি প্রার্থনা করা, আরেকটা হচ্ছে উইশড হচ্ছে ইচ্ছা প্রকাশ করা। যদি প্রার্থনা বোঝায় তাহলে আমরা প্রেইড লিখবো, যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে আমরা লিখবো যে উইশড। ঠিক আছে, যেমন ডাইরেক্ট নারেশনে যদি এরকম হয়, ফাদার said to me, আমাকে বলল, মে ইউ মে ইউ পাস দ্য এক্সামিনেশন, বা এক্সাম লিখি আমি সংক্ষেপে। ঠিক আছে, মে ইউ পাস দ্য এক্সাম। তাহলে এই যে এখানে ফাদার সেড টু মি, আমাকে বললো মে ইউ পাস দ্য এক্সাম, এই সেন্টেন্সকে যখন আমি ইনডাইরেক্ট নারেশন করব, ইনডাইরেক্ট নারেশনটা হবে কি, তোমার বাবা আমাকে কি প্রার্থ- বাবা আমার জন্য হয়তো প্রার্থনা করছে অথবা ইচ্ছা প্রকাশ করছে। এই সায়েম, এটা তুমি ইয়ে এমন করতেছো কেন? ফাদার প্রেড অথবা উইশড, উইশড, এখানে আবার দ্যাট হবে। দ্যাট ইউটাকে আমি, সেকেন্ড পার্সন সবসময় অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। সেটা দ্যাট আই মে হয়ে যাবে হচ্ছে মাইট, আই মাইট পাস দ্য এক্সাম, আই মাইট পাস দ্য এক্সাম। এই, তাহলে আমাদেরকে যে এই প্রশ্নবোধক চিহ্ন এটা সরাও, এটা হচ্ছে কি প্রেড অথবা উইশ, প্রার্থনা অথবা ইচ্ছা যদি হয়, ইচ্ছার ক্ষেত্রে আমরা উইশ লিখবো, প্রার্থনার ক্ষেত্রে প্রেড লিখবো। ইনভার্টেড কমার ক্ষেত্রে উঠে গিয়ে তার পরিবর্তে বসবে হচ্ছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে আবার দ্যাট বসবে, দ্যাট, এটাই। সরি, একটু টাইম নিচ্ছি। স্যার আমি জয়েন্ট হয়েছি। হুম, আচ্ছা, আচ্ছা, এখন দেখো, যদি আমরা কি বলে এটাকে, আমরা অপারেটিভ সেন্টেন্স গেলাম, অপারেটিভ সেন্টেন্সের পরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি আশ্চর্যবোধক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওন্ডার, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এই সবগুলো অনেক অনেক সময় ব্যবহৃত হয়। এক্সক্লেমড উইথ রিগ্রেট, হ্যাঁ, অনুশোচনা করার ক্ষেত্রে ওপস থাকলে আমরা সাধারণত এক্সক্লেমড উইথ রিগ্রেট ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই সেন্টেন্সটার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই সেন্টেন্সকে আমাদের স্টুডেন্টরা যখন অ্যাসার্টিভ করতে যায় তখন ভুলটা করে ফেলে। বারবার এই সমস্যাটা নিয়ে মানে আমরা যে সমস্যাটা ফেস করছি আর কি, সেটা হচ্ছে স্টুডেন্ট ভুলটা করে হচ্ছে
ওই জায়গাতেই এসে, সেটা হচ্ছে যখন এটাকে অ্যাসার্টিভ করবে। আমরা একটা এক্সাম্পল দিই, ডাইরেক্ট নারেশনে যদি এরকম সেন্টেন্স থাকে, যেমন দে সেইড, তারা বললো যে, কি বললো, হুররা উই ওন দ্য ম্যাচ, উই ওন দ্য ম্যাচ, হুররা উই ওন দ্য ম্যাচ। তাহলে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট নারেশন করব, ইনডাইরেক্ট নারেশন করার সময় আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি লিখবো হচ্ছে দে এক্সক্লেইমড উইথ জয়, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে আবার দ্যাট বসবে, ঠিক আছে? জয় দ্যাট, এই যে উইটা হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, সাবজেক্ট হচ্ছে দে। তাহলে হবে কি, দে উন দ্য ম্যাচ, দে উন দ্য ম্যাচ। এখন আমাকে একটু বলো, এটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে না? আমরা জানি যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে দে হ্যাড উন দ্য ম্যাচ। আচ্ছা, এই পাঁচটা প্রকারের সেন্টেন্স করা মানে হচ্ছে তুমি ন্যারেশনের একটা ভিত দাঁড় করানো। তবে এই পাঁচটা সেন্টেন্স শেষে আমরা যে জিনিসটা স্পষ্টভাবে জানলাম সেটা হচ্ছে কি, যে তোমাকে অবশ্যই অবশ্যই টেন্স জানতে হবে। টেন্স জানা ছাড়া ন্যারেশন তুমি করতে পারবে না। টেন্স জানার পাশাপাশি আরো যে জিনিসটা ইম্পর্টেন্ট ভাবে জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স চিনতে হবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স চেনা এবং টেন্স জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তুমি যদি সেন্টেন্স না চিনো, টেন্স না চিনো, তাহলে তুমি কি করতে পারবে না? ন্যারেশন করতে পারবে না। আর ন্যারেশনের ক্ষেত্রে আমরা এইচ এর জন্য যেটা, সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন আসবে। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে অনেক সময় স্যার, ফ্রেন্ড, ফাদার, মাদার এই কথাগুলো উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, যদি স্যার উল্লেখ থাকে রেসপেক্টফুলি, যদি কি বলে এটাকে, ইয়েস থাকে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি ইয়েস থাকে আর কি, ইয়েস যদি থাকে ডাইরেক্ট নারেশনে, আমরা সেক্ষেত্রে ইনডাইরেক্ট নারেশনে লিখবো যে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে, রিপ্লাইড ইন নেগেটিভ, রিপ্লাইড ইন নেগেটিভ। তাহলে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন নেগেটিভ। নো এর ক্ষেত্রে যদি স্যার থাকে, স্যার থাকে, আমরা রেসপেক্টফুলি ওয়ার্ডটা ইউজ করি, রিপ্লাইড উইথ রেসপেক্টফুলি হি সেড দ্যাট, এরকম, ঠিক আছে? আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব, স্যার ম্যাডাম যদি থাকে আর কি। আহ, আমরা মূলত যে জিনিসটা জানানোর চেষ্টা করতে চাচ্ছি, মানে চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের যে ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে, ক্লিয়ার? এবং কোনটা কোন সেন্টেন্সে আছে সেই জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে। এটা একটু কঠিন, এটা একটু কঠিন। আমরা একটা সহজ থেকে একটা সেন্টেন্স দেখি। যেমন সহজ থেকে সেন্টেন্স হচ্ছে, আচ্ছা আচ্ছা, আমরা এই সেন্টেন্স দুইটা নিই, এই জোড়া সেন্টেন্স নিই, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন হাসান সেড, আই উইল মিট হিম, আই উইল এক্সপ্লেইন এভরিথিং টু হিম, আই হোপ হি উইল হেল্প আস আফটার দ্যাট। দেখো এখানে পুরো সেন্টেন্সটা লেখা আছে কিভাবে ডাইরেক্ট নারেশনে। হাসান সেড বললো, হাসান নিজের কথা বলছে, আই উইল মিট হিম। তাহলে আই উইল মিট হিম, এটা এই প্রাঙ্গণ, তুই এমন করতেছো কেন? কাটো তাড়াতাড়ি, মোছো এগুলো। দেখো, মানে এখানে দেখো, হাসান said I will meet him। তো এই I will meet him, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন প্রকারের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এই দেখো এই পরের সেন্টেন্সটা, I will explain everything to him, আমি তার কাছে সবকিছু বর্ণনা করছি। আবার দ্বিতীয় এটা সেন্টেন্স, একই সেন্টেন্স একই জনে কথা বললো। আবার 3 নম্বর সেন্টেন্স হচ্ছে I hope he will help us after that। তিনটে সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স।
তিনটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তিনটা সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা জানি যে সাধারণত তিনটা সেন্টেন্সের ক্ষেত্রেই একই জনে কথা বলছে এবং একই সাথে আছে, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে আছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট বসবে। কেমন? তাহলে এই যে এখানে আছে হাসান সেইড, আমি ইনভার্টেড কমা উঠাই দেব, উঠাই দেওয়ার পরে দ্যাট লিখলাম। হাসান সেইড, যেহেতু ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়, আমাদের জন্য হি। তাহলে হাসান সেইড দ্যাট হি, উইল আছে, উইলের পরিবর্তে ব্যবহৃত হবে উড। হাসান সেইড দ্যাট হি উড, উড এর পরে উড সাধারণত মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্মের পরিবর্তন হয় না, মিট মিটে থাকবে মিট আর হিম। ঠিক আছে, তাহলে হাসান সেইড দ্যাট হি উড মিট হিম। এ গেল প্রথম সেন্টেন্স। দ্বিতীয় আরেকটা যে সেন্টেন্স আছে, সেই দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে কি, আমরা এন্ড দ্বারা যোগ করতে পারবো। হি উইল এক্সপ্লেইন এভরিথিং টু হিম। এখানে যে জিনিসটা অনেক সময় আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে হি অলসো সেড দ্যাট হি উড এক্সপ্লেইন এভরিথিং টু হিম। দেখো, এই কথাটা ঠিক এখানে আছে, এই এন্ড দ্বারা যুক্ত করে এই এই জিনিসটাকে কম লেখা হয়েছে। এন্ড দ্বারা যুক্ত করে কোন এই সেন্টেন্সে ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। এখানে সেন্টেন্সটা হচ্ছে এরকম আর কি, সেড দ্যাট হি উড মেট হিম, হি উড এক্সপ্লেইন এভরিথিং, এন্ড হি উড এক্সপ্লেইন এভরিথিং। যেহেতু এন্ড ব্যবহার করছি, তার মানে এখানে সাবজেক্ট এবং ভার্বটা লেখা হয় নাই কিন্তু আছে, এটা এক্সিস্ট করে। আমার কথা কি ক্লিয়ার কিনা? মানে এখানে লেখা না হলেও এটা কিন্তু এখানে আছে, হি উড এক্সপ্লেইন এভরিথিং টু হিম। কেমন? আচ্ছা, সেই জন্য এখানে এন্ড এক্সপ্লেইন ব্যবহার করা হয়েছে। এই যে এই জন্য এই যে দুইটা ভার্ব বা দুইটা সেন্টেন্স এখানে যুক্ত হলো এন্ড দ্বারা, দুইটা ভার্বকে একটার পর একটা বসাইছে এবং এটার হেল্পিং ভার্ব হচ্ছে এটা। আচ্ছা, তারপরে যে জিনিসটা, আই হোপ হি উইল হেল্প আস আফটার দ্যাট, যেহেতু এখানে আই হোপ বলা আছে এবং মূলত এখানে একটা দ্যাট আছে, বুঝছো কিনা? অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা হয়েছে, এখানে দ্যাটটা আই হোপ, আই থিঙ্ক, আই বিলিভ এর পরে সাধারণত দ্যাট ব্যবহার না করলেও চলে। তো সেই জন্য এখানে দেন কথাটা লিখলো, দেন এরা দেন দিল, তারপরে হি হোপড দ্যাট, এই যে হি সেইড এর জায়গায় সে লিখলো কি, হি হোপড দ্যাট, সে আশা করে যে, দ্যাট দ্যাট এর পরে এই যে হি উড হেল্প আস আফটার দ্যাট, হি উড হেল্প আস আফটার দ্যাট। প্রাঙ্গণ কিছু বলবা? না বললে হাত উঠাচ্ছিলেন। আফটার দ্যাট এই যে হি উড হেল্প, কি আছে এখানে, হেল্প আস, আস তাহলে তারা এখানে অনেককে বুঝাচ্ছে। তো অনেককে বুঝাইলে আমরা জানি যে হাসানরা যদি অনেকজনে হয় তাহলে এই যে দ্যাম হবে এবং আফটার দ্যাট। ঠিক আছে, এই এই এটা থেকে এই অংশটা বুঝতে কারো আসলে অসুবিধা হওয়ার কথা না, আশা করছি সবাই বুঝছে। আর তোমরা ভিডিওটা বারবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো আরেকটা সেন্টেন্স, যেমন আই উইল নট কাম টুমরো, আই অ্যাম ইল, হি সেড। দেখো, এই যে হি সেড এটাই রিপোর্টিং ভার্ব, সেন্টেন্সের শেষে রিপোর্টিং ভার্বটা লেখা হয়েছে। শুরুতে আমরা এতক্ষণ শুরুর কথা বলছি, সেন্টেন্সের শুরুতেও রিপোর্টিং ভার্ব লেখা হতে পারে। তবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেন্টেন্সের শুরুতে অথবা শেষে যেখানেই থাক না কেন রিপোর্টিং ভার্বটা, ইনডাইরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসে। আমি আবার বলছি, সেন্টেন্সের শুরুতে অথবা শেষে যেখানেই রিপোর্টিং ভার্বটা থাকুক না কেন, সেটা অবশ্যই ইনডাইরেক্ট নারেশনে সেন্টেন্সের শুরুতে চলে আসবে। তাহলে হি সেইড দ্যাট হি উড নট কাম দ্য নেক্সট ডে অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল। দেখো, এখানে আই এম ইল আছে, আই এম এর জায়গায় ওয়াজ হয়ে গেছে, আর উইল তো একটু আগে ব্যাখ্যা করছি, উইলের জায়গায় উড হয়েছে। ঠিক আছে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স বিদে এখানে কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহৃত হয়েছে। এখানে যতগুলা সেন্টেন্স আছে সবগুলা একই রকম। তোমরা এই আমি ইউটিউবে ভিডিওটা দিলে বা ভিডিওটা দেখার সময় এটা পজ করে দিয়ে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার যে কোনো ধরনের বাক্যে প্লিজ থাকলে রিপোর্টিং ভার্বটি আস্কড ব্যবহৃত,
আস্কড বা রিকোয়েস্টেড হবে এবং ইম্পারেটিভের নিয়মে করতে হবে। আচ্ছা, এটা যদি যে কোনো ধরনের বাক্য তো আমরা 5 প্রকার পড়ে ফেলছি, 5 প্রকারে যে কোনো ধরনের বাক্যে, মানে সাধারণত ইম্পারেটিভ ছাড়া আর কি, আর বাকি যে 4 ধরনের বাক্য আছে সেই ক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে ইম্পারেটিভের নিয়ম। এটা একটু তোমাদের জন্য নতুন, যারা ক্লাস 7-8-এ আসো তোমাদের জন্য এটা, এই জিনিসটা একটু নতুন, এটা একটু খেয়াল করবা। সেটা হচ্ছে দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো, কুড আই সি টম প্লিজ, কুড আই সি টম প্লিজ। এই যে কথাটা বললো, এখানে প্লিজ আছে, তাহলে প্লিজটা আমরা সাধারণত অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। এক্ষেত্রে আমাদেরকে যখন আমরা ইনডাইরেক্ট নারেশন করব, সেটা হচ্ছে কি হবে, হি আস্কড অথবা রিকোয়েস্টেড মি টু সি হিম। এই যে কুড আই সি, এটা না ব্যবহার করে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে সি টম, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে গেছে। এটা বুঝছো কিনা দেখো, তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে বারবার টু বসে, রিলেটিভ প্রোনাউন হিসেবে ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে টু বসে, টু এর পরে ভার প্লাস অবজেক্ট। তাহলে মাথায় রাখতে হবে, ইম্পারেটিভ ছাড়া অন্য কোনো প্রকারের সেন্টেন্সে যদি প্লিজ থাকে, অন্য কোনো প্রকারের সেন্টেন্সে যদি কি থাকে, প্লিজ থাকে, তাহলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে। যেমন হি সেড টু দ্য ডক্টর প্লিজ সেভ মাই ডটার, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে করব, কোনো সমস্যা নেই। কিন্তু এর পরে যে সেন্টেন্সটা আছে, যেমন হি সেড টু হার, উড ইউ প্লিজ হেল্প মি ফাইন্ডিং দ্য অ্যাড্রেস। এই যে উড ইউ প্লিজ, প্লিজ আছে এখানে, প্লিজ এর ক্ষেত্রে আমরা লিখবো হি রিকোয়েস্টেড অথবা আস্কড হার টু হেল্প হিস, আই সেড টু হার, আচ্ছা আমার কথা বলা হচ্ছে, আমি বলছি হেল্প মি, আমার কথাই বলছি, ফাইন্ডিং দা অ্যাড্রেস। তোমার কি, যেহেতু সেকেন্ড পার্সন সবসময় অবজেক্ট অনুসারে পরিবর্তিত হলে এখানে আমার কথাই বলা হচ্ছে, হ্যাঁ, আমি বললাম আই সেড টু হার, তাকে বলছি। এই সরি, এই সেকেন্ড পার্সন তো এটা হার, উড ইউ প্লিজ, প্লিজ হেল্প মি, মি, মি হচ্ছে কি ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। এখানে একটু আবার আবার বলতেছি দেখো, আই সেইড টু হার, আমি তাকে বললাম, উড ইউ প্লিজ হেল্প মি ফাইন্ডিং দ্য অ্যাড্রেস। এই যে আমার কথা বলছি, কার কথা বলছি, আমার কথা বলছি, কেমন? আচ্ছা, এরপরে যেটা দেখো, অট টু, শুড, হ্যাড বেটার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ আইওয়ার থাকে, থাকলে তা বাদ যাবে এবং রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইসড হবে এবং ইম্পারেটিভের নিয়মে করতে হবে। তাহলে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস, যারা ক্যাডেটে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট, ইউ, অট টু, শুড, হ্যাড বেটার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে যদি ইফ আইওয়ার থাকে তা বাদ যাবে এবং রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইসড হবে এবং ইম্পারেটিভের নিয়মে করতে হবে। যেমন ইউ হ্যাড বেটার হারি, জনি সেড, ইউ হ্যাড বেটার হারি, তাহলে হি সেড, হি অ্যাডভাইসড জনি টু হারি, ইম্পারেটিভের নিয়মে হয়েছে। আবার যদি হয় এই ইফ আই ওয়ার ইউ, আই উড ওয়েট, যদি আমি তুমি হতাম তাহলে আমি অপেক্ষা করতাম, আই সেড টু হিম, আমি তাকে বললাম, আই অ্যাডভাইসড হিম টু ওয়েট, আই অ্যাডভাইসড হিম টু ওয়েট। দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ক্যাডেটে এই ধরনের প্রশ্নগুলো আসে। তারপর হি সেড টু মি, ইউ অট টু টেল হার এভরিথিং, হি অ্যাডভাইসড মি টু টেল হার এভরিথিং। মানে আমাদেরকে এখানে দুটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি প্লিজ থাকে অথবা ইউ অট টু, শুড, হ্যাড বেটার যুক্ত সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হলেও সেটাকে ইফ আই ওয়ার ইউ যদি থাকে সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভের নিয়মে করব। আরো একটা নিয়ম হচ্ছে কি, শ্যালাই বা উই দ্বারা অফার বুঝালে রিপোর্টিং ভার্বটি অপার্ড হবে এবং ইম্পারেটিভ এর নিয়মে করতে হবে। রিপোর্টিং ভার্বটি অপার্ড হবে এবং ইম্পারেটিভ এর নিয়মে করতে হবে। যেমন শ্যাল আই ব্রিং ইউ সাম টি, শ্যাল আই ব্রিং ইউ সাম টি, হি সেড টু মি, এই যে হি অপার্ড টু ব্রিং মি
সাম টি। হি অফার্ড, এরপর টু ব্রিং ইউ টু সেকেন্ড পার্সন, এটা ফার্স্ট পার্সন, আমি হয়ে যাবে ব্রিং মি সাম টি। পরিবর্তনটা দেখো। হি সেড টু মি, সে আমাকে বললো, শ্যাল আই বেট অন টপ অর্ডার। হি অফার্ড টু বেট অন টপ অর্ডার। এটা ভিডিও পজ করে বাকি সবগুলা দেখে নেবে, এবং এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যদি আসে কি কোনো ভুলের কারণে সরি বা আই এম সরি এসব থাকলে এর পরিবর্তে স্পিকার প্লাস অ্যাপোলোজাইজড ব্যবহার করতে হবে। যেমন সরি স্যার, আই উইল নট বি লেট অ্যাগেইন, হি সেড দ্য স্টুডেন্ট। স্যার স্টুডেন্ট বলল, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড। তুমি যেহেতু এখানে স্যার আছে, তুমি এখানে রেসপেক্টফুলি ব্যবহার করতে পারবে। তাহলে লিখবা কি, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে হি, এটা অ্যাসার্টিভের নিয়মে হবে, হি উড নট বি লেট অ্যাগেইন। ঠিক আছে, সরি থাকলে অ্যাপোলোজাইজড হয়। কেমন? আচ্ছা, এরপরে যে রুলসটা সেটা হচ্ছে কাউকে বিরক্ত করার পূর্বে সরি বা ডিস্টার্ব ইউ, এক্সকিউজ মি থাকলে, মানে সোজা কথা হচ্ছে কোনো পারমিশন যদি তুমি সিক করো, কারো কাছ থেকে চাও, তাহলে সেক্ষেত্রে সিকিং অ্যান এক্সকিউজ এই কথাটা বলতে হবে। ঠিক আছে, এক্সকিউজ মি, যে এক্সকিউজ মি, কুড ইউ টেল মি হুয়ার দ্য লাইব্রেরি স্যার ইজ। হ্যাঁ। এখানে অ্যাপোলোজাইজ কি না ইউজ করলে হবে না, নাকি ইউজ করতে হবে? অ্যাপোলোজাইজ না ইউজ করে আমরা সাধারণত ওই কি করি, না সরি সরি, স্টুডেন্ট স্টুডেন্ট পোলাইট পোলাইটলি লিখছেন না রেসপেক্টফুলি লিখছেন এখানে? রেসপেক্টফুলি লিখছি, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি ওটা ব্যবহার, মানে যেহেতু স্টুডেন্ট স্যারকে বলছে, রেসপেক্টফুলি আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা অনেক সময় লিখেই ফেলি, যেমন এটা, এই সেন্টেন্সটা দেখো, দ্য স্ট্রেঞ্জার সেইড দ্যাট হি ওয়াজ সরি। এই যে আই এম সরির ক্ষেত্রে আমরা লিখে ফেলি হি ওয়াজ সরি। এই কথা লিখলেও নাম্বার দিয়ে দেয় অনেক সময়, মানে যারা 6-7-এ আছে তাদেরকে নাম্বার দিয়ে দেয়, কিন্তু 8-9 এর ক্ষেত্রে নাম্বারটা তোমার হাফ হয়ে যাবে, ইন্টারে গেলে টোটালি আর পাবে না, তো তখন সেটা অ্যাপোলোজাইজড অবশ্যই লিখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে এক্সকিউজ মির ক্ষেত্রে এটা এটা ইম্পর্টেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে সবার জন্যই। এক্সকিউজ মি, কুড ইউ টেল মি হুয়ার দ্য লাইব্রেরি ইজ, দ্য স্টুডেন্ট আস্কড দ্য অফিসার। যেমন এই যে সিকিং অ্যান এক্সকিউজ, সিকিং অ্যান এক্সকিউজ, এত কঠিন প্রশ্ন আসলে আমাদের 19-এ এখনো পর্যন্ত হয় নাই। তবে যারা আহ, বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু বৃত্তিতে ক্লাস 8-এর বৃত্তিতে এবার ন্যারেশন নাই, অন্য জায়গায় থাকতে পারে। তো থাকলে তোমরা সেভাবে একটু প্রিপারেশন নেবে। সেটা হচ্ছে কি, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি হুয়ার দ্য লাইব্রেরি ইজ, আমরা এক্ষেত্রে সিকিং অ্যান এক্সকিউজ, এটা একদম সোজা, মানে এই জিনিসটা শুধু অতিরিক্ত আসবে, দ্য স্টুডেন্ট আস্কড দ্য অফিসার ইফ হি কুড টেল হিম হুয়ার দ্য লাইব্রেরি ওয়াজ। ঠিক আছে, হোয়ার দ্য লাইব্রেরি, হোয়ার ওয়াজ দ্য লাইব্রেরি না, হোয়ার দ্য লাইব্রেরি ওয়াজ, এই জিনিসটা বসবে। ঠিক আছে, অনেক কঠিন কঠিন নিয়ম করাই ফেলতেছি মনে হচ্ছে। কোনো বক্তব্যের শুরুতে যদি ওয়েল, ও আই সি থাকলে তা বাদ দিয়ে শুরু অবস্থায় যে এক্সপ্রেসিং সারপ্রাইজ, অ্যাগ্রিমেন্ট, আচ্ছা এগুলো আপাতত না করায়, না 7-এ থাকে, এগুলা ক্লাস 7-এ এই ধরনের প্রশ্ন হয়। আহ, সুতরাং এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই শিখে নিতে হবে যে কোনো সেন্টেন্সে যদি ওয়েল, ও আই সি থাকলে তা বাদ দিয়ে শুরুতে অবস্থা অনুযায়ী এক্সপ্রেসিং সারপ্রাইজ অথবা অ্যাগ্রিমেন্ট, ইনডিজিনেশন, আর লুক থাকলে তা বাদ দিয়ে শুরুতে ড্রয়িং অ্যাটেনশন লিখে নিতে হবে, এবং বাকি অংশ যথারীতি ন্যারেশন করতে হবে। যে নো, আই ডু নট, রিপ্লাইড আনোমার, ওয়েল কন্টিনিউড মিসেস আমিন, ফেবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর আ মোরাল। তাহলে নো, আই ডু নট মানে আমি যেটা বুঝি নাই বা আমি বুঝতে পারি নাই, এরকম কিছু বোঝাচ্ছে, এটার অ্যান্সারটা ওদিকে চলে গেছে। আমরা এখানে একটা দেখি, আনোয়ার রিপ্লাইড দ্যাট হি ডিড নট, আনোয়ার রিপ্লাইড দ্যাট হি ডিড নট। এরপরে ম্যাডাম বলে, কি বলো তুমি, এটা বুঝো নাই যে এটা আমরা যে জিনিসটা জন্য আমরা এক্সপ্রেসিং সারপ্রাইজ, মিসেস আমিন সেইড দ্যাট ফেবলস,
এটা সরে না কেন? fables are stories with a message or moral, অথবা মিসেস আমিন expressed surprise and said that, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো করে করতে হবে এটাই। আচ্ছা, এখানে বেশ কিছু ওয়ার্ড দেয়া আছে, যে ব্রাভো, শিট, ওয়াও, আলাস। এই ওয়ার্ড গুলো তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে, সবাইকে মুখস্থ করে নিতে হবে। তোমরা খাতায় লিখে নিতে পারো, খাতায় লিখে নিলেও ভালো হয়। আমরা কখন কি ব্যবহার করব, যেমন যদি থাকে উইথ কন্টেনমেন্ট, অথবা ডিসকমফোর্ট, অথবা ডিসগাস্ট। আর ব্রাভো থাকলে উইথ অ্যাপ্রুভাল, অ্যাডমাইরেশন, যেটা হচ্ছে এনকারেজিং বুঝাচ্ছে, টোন অনুসারে হবে আর কি। আপ, ডিসগাস্ট, স্ট্রেইন, অথবা শিট উইথ ডিসগাস্ট, স্ট্রেইন। ওয়াও ব্যবহৃত উইথ সারপ্রাইজড, ওন্ডার, অ্যাডমাইরেশন, প্লেজার। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এলাস হলে উইথ সরো অথবা পিটি। আমরা এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ, যেমন এখানে এক্সক্লেমড উইথ কন্টেনমেন্ট অথবা এক্সক্লেমড উইথ ডিসকমফোর্ট এভাবে ব্যবহার করব। এখানে দেখো অনেকগুলা এক্সাম্পল দেয়া আছে। ওয়াও, হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ। এই যে আমি একটা কথা বললাম যে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিতে হবে, এই হোয়াট আ বিউটিফুল সাইট, এই ইট ইজ কিন্তু এখানে নাই। তাহলে এই হোয়াট আ বিউটিফুল সাইট এর অ্যাসার্টিভ জিনিস, অ্যাসার্টিভ ফর্মটা কি, আমরা এই জিনিসটা জানতে হবে অবশ্যই। এটার অ্যাসার্ট হচ্ছে the site site is very site is as a site is a very beautiful, এরকম এরকম লিখতে পারি আমরা, very আমার কলম দিয়ে লেখা মনে হয় যেন বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওয়াও, হোয়াট আ বিউটিফুল সাইট হি সেড, এটা হবে উইথ ওন্ডার, বা হি এক্সক্লেইমড উইথ ওন্ডার। এই হি এক্সক্লেইমড পরে লিখলেও আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসতে পারি, উইথ ওন্ডার না দিয়া হি এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট। তাহলে এই যে দ্য সাইট ইজ আ ভেরি বিউটিফুল, এটাকেই আমি ইনডাইরেক্ট নারেশন করতে হবে। ইট ওয়াজ ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট আছে। এটাকে অ্যাসার্টিভ এভাবে করছে না এরা। ইট ইট ইজ আ ভেরি বিউটিফুল সাইট। ইট ইজ আ ভেরি বিউটিফুল সাইট। আমি যদি ওইভাবে করতাম সেটাও কারেক্ট, কোনো সমস্যা নাই। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট, ঠিক আছে, এভাবে করতে পারবো। আই সেড, আহ, হাউ ইজি অল দ্য কোয়েশ্চেনস আর। তাহলে উইথ কন্টেনমেন্ট আই এক্সক্লেইমড দ্যাট, বা আই এক্সক্লেইমড উইথ কন্টেনমেন্ট, আই এক্সক্লেইম উইথ স্যাটিসফ্যাকশন, যাই বলি না কেন, তাহলে দ্যাট অল দ্য কোয়েশ্চেনস ওয়ার ভেরি ইজি। কেমন? দ্য বয় সেড, শিট, আই মিসড দ্য ট্রেন। দ্য boy exclaimed with disgust that he had missed the train. এখানে মূলত ভিন্ন ভিন্ন ভাবে করে দেওয়ার অর্থ হচ্ছে এটার যে ভেরিয়েশন আছে সেই জিনিসটা তোমাকে দেখানো হয়েছে। আচ্ছা, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে মাঝখানে, বাক্যের মাঝখানে শুধু হোয়াই থাকে। হোয়াই যদি থাকে তাহলে স্পিকার মূলত ওয়ান্টেড টু নো দ্য রিজন লিখতে হবে। কি লিখতে হবে? হি ওয়ান্টেড টু নো দ্য রিজন। আমরা এই সেন্টেন্সটা দেখি। সিতু সেড টু তানহা, আই উইল নট গো ফর দ্য স্টাডি টু, হোয়াই, উই উইল হ্যাভ অফ লটস অফ ফান। উই উইল হ্যাভ লটস অফ ফান। তাহলে সিতু সেড টু তানহা দ্যাট হি উড নট গো ফর দ্য স্টাডি টু, হি উড নট গো ফর দ্য, এটা অ্যাসার্টিভ নিয়মে হয়েছে। তো এর পরের যেটা হোয়াই, যে জিনিসটা আছে, হোয়াই এর জন্য দেখো তানহা ওয়ান্টেড টু নো দ্য রিজন এন্ড সেইড দ্যাট, এবং বললো যে দে উড হ্যাভ লটস অফ ফান। তাহলে হোয়াই যদি থাকে দুটা সেন্টেন্সের মাঝখানে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওয়ান্টেড টু নো দ্য রিজন লিখতে হবে। ওয়ান্টেড টু নো দ্য রিজন। আচ্ছা,
আর বাকি যে রুলস গুলো আছে, ইয়েস থাকলে এই যে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন নেগেটিভ, আমরা এগুলা ব্যবহার করব। নো বা ডিসএগ্রি ব্যবহার করতে পারবো, সেটা আমরা যখন প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করার সময় ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। স্যার থাকলে রেসপেক্টফুলি, হ্যাঁ, রেসপেক্টফুলি সেড দ্যাট, এই জিনিসটা ব্যবহার করা হবে। আচ্ছা, ডাইরেক্ট নারেশনে যদি তোমাদের এখানে আরেকটা বিষয়, যদি ভোকেটিভ কেস বসে, ভোকেটিভ কেস বসলে সাধারণত, আচ্ছা ওই আরেকটা জিনিস, ডাইরেক্ট নারেশনে যদি আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ, এগুলো হচ্ছে সয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে কি শপথ। তাহলে এই যে দেখো, বাই আল্লাহ হি সেড আই উইল নট লিভ দিস হাউস, সয়ারিং বাই আল্লাহ, সয়ারিং বাই আল্লাহ হি সেড দ্যাট, মানে এক্ষেত্রে তোমার সয়ারিং বাই আল্লাহ, সয়ারিং বাই জব, সয়ারিং বাই গড, অথবা সয়ারিং বাই মাই লাইফ, এরকম লিখতে হবে। তোমরা যে সবাই আল্লাহর কসম করে বলতেছি, এরকম আর কি। আচ্ছা, এখানে যে এগুলা একটু কঠিন জিনিস, এগুলো তোমাদের আপাতত দরকার না, এগুলা ইন্টার স্টুডেন্টদের জন্য দরকার। আম, মোটামুটি এ পর্যন্ত হলে তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন পারার কথা। যদি তারপরেও না পারো, ভিডিওটা আবার দেখবা, বারবার দেখবা, দেখলে তুমি অবশ্যই পারবা। আজকে তাহলে এ পর্যন্ত থাকুক, আমরা পরবর্তীতে স্যার, যদি প্রয়োজন হয়, হ্যাঁ। মে আই কামিং স্যার, এটা কিভাবে লিখবো আমরা? মে আই কামিন স্যারের ক্ষেত্রে দেখো, যদি আমি বলি, ধরো ধরো তুমি বললা যে জুনায়েদ said to the teacher, may I come in, স্যার? ঠিক আছে কিনা? তাহলে ইয়েস এটা স্যার। যদি এভাবে যদি থাকে, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট নারেশন করার সময় লিখবো হচ্ছে জুনায়েদ asked the, ওই এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, asked the teacher, teacher, টিচার, ইফ, আইটাকে জুনায়েদ না, ইয়েস জুনায়েদ, স্যার। তাহলে ইফ হি, মে জায়গা হয়ে যাবে মাইট, ইফ হি মাইট গো ইন। দেখো, এখানে দা টিচার আছে, সেজন্য আমি রেসপেক্টফুলি কথাটা না লিখলেও চলবে। তারপরেও যদি তুমি বলো যে না রেসপেক্টফুলি আমি লিখবো, তাহলে জোনায়েদ এখানে লিখবো হচ্ছে রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার ইফ হি মাইট গো ইন। যেহেতু প্রাঙ্গণ বাইরে দাঁড়ায় আছে, তার জন্য তো দূরত্ব সৃষ্টি হচ্ছে, জোনায়েদ চলে যাচ্ছে। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যারা ক্লাসটা করতে পারছো বা পারো নাই, আমি তোমাদের সবার জন্য ভিডিও লিংক দিয়ে দেবো, ভিডিও স্যার, দেখে। এখানে কি ক্লাস 8-এ আছে আর কেউ নাই? এইটার না, এইটার 7, এইটার 7। ও, ঠিক আছে, হ্যাঁ। আসসালামু